আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের কথা। গহীন জঙ্গলের বুক চিরে এমন এক সাম্রাজ্য দাঁড়িয়েছিল যারা আধুনিক টেলিস্কোপ ছাড়াই মহাকাশের নক্ষত্র গুনত। তাদের গণিত আর বিজ্ঞান এতটাই নিখুঁত ছিল যে আজকের নাসা পর্যন্ত অবাক হয়। কিন্তু প্রশ্ন হলো, এত জ্ঞান, এত ক্ষমতা আর আকাশ ছোঁয়া সব পিরামিড তৈরি করার পরেও হঠাৎ একদিন ১ কোটি মানুষ কোথায় হারিয়ে গেল? তাদের ক্যালেন্ডার কেন ২০১২ সালে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিল? আর তাদের সৌন্দর্যের সংজ্ঞা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজকের মানুষ শুনলে শিউরে উঠবে। রক্তপিপাসু দেবতা, নরবলি আর হারানো স্বর্ণের শহর ছিল এই মায়া সভ্যতা। এত বড় সভ্যতা শুরুই হলো কি করে, আর হঠাৎ ধ্বংসই বা হলো কিভাবে? গল্পের শুরু হয় 1839 সাল থেকে। এটা সেই সময় যখন বিশ্বের মানচিত্রে আমেরিকার মধ্যভাগে এই অংশটি প্রায় ফাঁকা মনে করা হতো। বিশ্বাস করা হতো যে এখানকার প্রাণঘাতী জঙ্গলে মানুষ বসবাস করা অসম্ভব। এখানে শুধু ম্যালেরিয়া ছিল, বিষধর সাপ ছিল, আর ছিল মৃত্যু। কিন্তু 2 অনুসন্ধানকারী, জন লয়েড স্টিফেন্স এবং ফ্রেডরিক ক্যাথারুড, এই বিপদগুলিকে ভয় পাননি। স্থানীয় আদিবাসীরা তাদের পুরনো পাথরের ঘরবাড়ির গল্প শুনিয়েছিল, যা কেউ বিশ্বাস করত না। তারা হন্ডুরাসের সেই দুর্গম জঙ্গলে প্রবেশ করলেন, যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাত না। প্রতিটি কদমে অজানা বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। সপ্তাহের পর সপ্তাহ ক্লান্তি আর অসুস্থতায় তারা প্রায় হার মেনেই নিয়েছিলেন। তখনই জঙ্গল পরিষ্কার করার সময় তাদের কুড়াল শক্ত কিছুতে আঘাত করল। যখন তারা তার উপর জমে থাকা শত বছরের শ্যাওলা আর ঝোপঝাড় সরালেন, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওটা কোনো সাধারণ পাথর ছিল না, ওটা ছিল একটি স্তম্ভ, যার উপর কোনো অজানা ভাষায় কিছু লেখা ছিল। তারা যখন ওপরের দিকে তাকালেন, তখন সামনে জঙ্গল নয়, বরং একটি বিশাল পাথরের মন্দির দাঁড়িয়েছিল। এটা ছিল কোপান শহর, এমন এক শহর যা মিশরের পিরামিডগুলোর মতোই বিশাল, কিন্তু দুনিয়া থেকে লুকানো ছিল। এই আবিষ্কার পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। এটি ছিল 1000 বছর ধরে হারিয়ে যাওয়া কিন্তু নিজের সময়ের সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর একটি মায়া সভ্যতা। যদি আজ আমরা তাদের দুনিয়া দেখি, তবে এটি আজকের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ এবং হন্ডুরাসের এলাকাগুলোতে ছড়িয়েছিল। যখন ভারতবর্ষে হরপ্পা এবং মহেঞ্জোদারো চলছিল, যে সময় মেসোপটেমিয়ার শহর গড়ে উঠছিল, ঠিক সেই সময়ে প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে 4000 বছর আগে, পৃথিবীর অন্য প্রান্তে এই গভীর জঙ্গলের ভেতর এই সভ্যতা নিজের শেকড় বসাচ্ছিল। কিন্তু 19 এবং 20 শতক পর্যন্ত প্রত্নতাত্ত্বিকদের ধারণা খুব সীমিত ছিল। আমাদের মনে হতো জঙ্গলে শুধু কিছু মন্দির আছে যেখানে মানুষ উপাসনা করতে আসতো আর চলে যেত। আমরা ভাবতাম তাদের জনসংখ্যা খুব কম ছিল, কিন্তু আমাদের এই ধারণা ভুল ছিল, এবং এই ভুল শোধরাতে আমাদের 100 বছরেরও বেশি সময় লেগেছে। 2018 সালে বিজ্ঞান এমন এক প্রযুক্তি আবিষ্কার করলো যা দেয়ালের এপার ওপার দেখতে পায়। এই প্রযুক্তির নাম হলো লাইডার, অর্থাৎ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। বিজ্ঞানীরা একটি বিমানে লাইডার স্ক্যানার লাগিয়ে উত্তর গুয়াতেমালার জঙ্গলের ওপর দিয়ে উড়ালেন। এই মেশিনটি মাটিতে কোটি কোটি লেজার পালস ফেলল। এই রশিগুলো গাছের ফাঁক দিয়ে মাটিকে স্ক্যান করলো এবং একটি 3D ম্যাপ তৈরি করলো। কম্পিউটার যখন ডেটা প্রসেস করে গাছপালা সরিয়ে ফেললো, তখন যে দৃশ্য সামনে এলো তা বিজ্ঞানীদের হুঁশ উড়িয়ে দিল। যাকে আমরা ফাঁকা জঙ্গল মনে করেছিলাম, তা আসলে ছিল একটি মেগালোপলিস বা বিশাল মহানগরী। সেখানে 60,000-এর বেশি ইমারত বা ভবন চাপা পড়েছিল। আমাদের অনুমান ছিল এখানে কয়েক লাখ মানুষ থাকত, কিন্তু লাইডার প্রমাণ করে দিল যে মায়া সভ্যতায় 1 কোটির বেশি মানুষ বাস করত, অর্থাৎ সেই সময়ের ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বড় জনসংখ্যা। এসব জেনে আমরা অবাক ছিলাম, কিন্তু তখনই বিজ্ঞানীদের সামনে এক বড় প্রশ্ন এসে দাঁড়ালো। আজ থেকে প্রায় 4000 বছর আগে যখন পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠছিল, তখন একটা বিষয় কমন ছিল, সেই সব সভ্যতাই নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন সিন্ধু সভ্যতা সিন্ধু ও শতুদ্র নদীর কাছে, এবং মেসোপটেমিয়া সভ্যতা দজলা ও ফোরাত নদীর মাঝে। কিন্তু মায়া সভ্যতার গল্পটা কিছুটা আলাদা ছিল। যদি আপনি ম্যাপটি ভালো করে দেখেন, তবে তাদের সাম্রাজ্যের বড় একটা অংশে কোনো নদী ছিল না। সেখানকার মাটি চুনাপাথর বা লাইমস্টোন দিয়ে তৈরি ছিল। এই পাথর স্পঞ্জের মতো হয়। তাহলে প্রশ্ন হলো, 1 কোটি মানুষ এমন এক জায়গায় বসতি গড়ার সিদ্ধান্ত কেন নিল যা কোনো মরুভূমির চেয়ে কম ছিল না, যেখানে চাষাবাদের জন্য পানি ছিল না, যেখানে মাটি ছিল অনুর্বর? সেখানে তারা কিভাবে আকাশ ছোঁয়া ইমারত দাঁড় করালো?
তারা কি কোনো ভয়ে পালিয়ে এই জঙ্গলে লুকিয়েছিল, নাকি তারা প্রকৃতিকে হারানোর কোনো গোপন প্রযুক্তি খুঁজে পেয়েছিল যা বাকি দুনিয়ার কাছে ছিল না? তাহলে চলুন এই জঙ্গলের গভীরে প্রবেশ করা যাক। মায়া মানুষরা ওই প্রাণঘাতী জঙ্গলে কেন বসতি গড়েছিল তা জানতে আমাদের আরেকটু পেছনে যেতে হবে। শুধু 4000 বছর পেছনে নয়, বরং 20,000 বছর পেছনে। এটি ছিল আইস এজ বা বরফ যুগের সময়। পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা ছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বা সি লেভেল এতটাই নিচে নেমে গিয়েছিল যে এশিয়া এবং আমেরিকার মাঝের পানি জমে বরফ হয়ে গিয়েছিল। এই পথ দিয়েই শিকারের খোঁজে মানুষের একদল এশিয়া থেকে বেরিয়ে এক নতুন দুনিয়ায় প্রবেশ করল। এই দুনিয়া ছিল আমেরিকা। এটি আজকের আমেরিকার মতো কোনো দেশ ছিল না, বরং ছিল জনমানবহীন জঙ্গল। এই মানুষগুলো চলতে থাকলো। 1000 বছর ধরে বংশ পরম্পরায় তারা শীত থেকে বাঁচতে দক্ষিণের দিকে এগোতে থাকলো। তারা উত্তর আমেরিকার বিশাল প্রান্তর পার করলো, মেক্সিকোর পাহাড় পার করলো। তারা চাইলে যে কোনো জায়গায় থাকতে পারত, কিন্তু চলতে চলতে এই মানুষগুলো মধ্য আমেরিকা ইউকাটান উপদ্বীপে পৌঁছালো। ওপর থেকে দেখলে এই জায়গাটি জান্নাতের মতো মনে হতো। চারিদিকে সবুজের সমারোহ, গাছ আর ফল। কিন্তু যেই তারা এখানে পা রাখলো, তারা এক ভয়ানক সত্য জানতে পারল। এখানকার মাটি চুনা পাথরের তৈরি ছিল। বৃষ্টি হলে এই মাটি সব পানি শুষে নিত। নদীগুলো মাটির ওপর দিয়ে না বয়ে মাটির ভেতরে হারিয়ে যেত। পশুরা পিপাসায় মারা যাচ্ছিল, চাষাবাদ করা ছিল অসম্ভব। এই জঙ্গল ছিল এক বড় ধোঁকা। তাহলে প্রশ্ন সেই একই, এই মানুষগুলো এখান থেকে পালায়নি কেন? তারা ফিরেই বা গেল না কেন? কারণ তারা পাতালপুরীর দরজা খুঁজে পেয়েছিল। এই পাতালপুরী আপনার রূপকথার গল্পের মতো নয়। যখন তারা পানির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা জঙ্গলের মাঝখানে মাটিতে গভীর গর্ত দেখতে পেল। যখন তারা উঁকি দিয়ে দেখল, তখন নিচে অন্ধকারের মতো কিছু একটা চকচক করছিল। সেটা ছিল পানি, মিষ্টি, পরিষ্কার এবং অফুরন্ত পানি। এগুলোকে বলা হয় সেনোটস। কারণ ওপরের মাটি চুনা পাথরের ছিল, তাই জায়গায় জায়গায় ধসে গিয়ে নিচে বয়ে চলা ভূগর্ভস্থ নদীগুলো বেরিয়ে পড়েছিল। মায়া মানুষদের কাছে এটি শুধু কূপ ছিল না, তাদের কাছে এটি ছিল পাতালপুরীর দরজা। তাদের ধর্মীয় বিশ্বাস ছিল যে বৃষ্টির দেবতা চাক এই গুহার ভেতরেই থাকেন, আর এটাই ছিল সেই কারণ যা তাদের এই জঙ্গলে আটকে রেখেছিল। যেখানে পুরো দুনিয়া নদীর তীরে বসতি করছিল, মায়া মানুষরা এই জাদুকরী কুয়াগুলোর চারপাশে বসতি করতে শুরু করল। পানি পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু যুদ্ধ তখনও বাকি ছিল। জঙ্গল এতটাই ঘন ছিল যে লোহা ছাড়া তা পরিষ্কার করা অসম্ভব ছিল। তাই তারা আগুনের সাহায্য নিল। তারা জঙ্গলের ছোট ছোট অংশ পুড়িয়ে ফেলল এবং তারা ছাইকে সার হিসেবে ব্যবহার করল। এখান থেকেই শুরু হলো তাদের সবচেয়ে বড় আবিষ্কার, ভুট্টা। এই ভুট্টা এতটাই শক্তিশালী ছিল যে এটি তাদের জনসংখ্যাকে বিস্ফোরক গতিতে বাড়িয়ে দিল। কিন্তু কিভাবে, তা আমরা সামনে জানব। এখন তারা আর যাযাবর ছিল না, এখন তারা এই জঙ্গলের মালিক হয়ে গিয়েছিল। তাদের কাছে পানি ছিল, তাদের কাছে খাবার ছিল, কিন্তু একটা জিনিস তখনও ছিল না, সেটা হলো লোহা। দুনিয়ার অন্য প্রান্তের মানুষ লোহা আর ব্রোঞ্জ দিয়ে অস্ত্র আর প্রাসাদ বানাচ্ছিল, কিন্তু মায়া মানুষদের কাছে ছিল শুধুই পাথর। এতক্ষণ আমরা দেখলাম যে মায়া মানুষরা পানির সমস্যা মিটিয়ে ফেলেছিল, কিন্তু তাদের সামনে আরও একটি চ্যালেঞ্জ ছিল যা পানির চেয়েও বড় ছিল। তাদের জঙ্গলের মাঝখানে শহর গড়তে হতো, মন্দির বানাতে হতো এবং নিজেদের দেবতাদের জন্য পিরামিড দাঁড় করাতে হতো। কিন্তু এখানে এক বিশাল সমস্যা ছিল। পুরো দুনিয়ার বড় বড় ইমারত লোহার ছেনি আর হাতুড়ি দিয়ে তৈরি হচ্ছিল। মিশরের মানুষ তামা বা ব্রোঞ্জ ব্যবহার করছিল, কিন্তু মায়া মানুষদের কাছে ধাতুর একটা টুকরো ছিল না, না লোহা, না তামা, না স্টিল। এমনকি তাদের কাছে চাকাও ছিল না। না তাদের কাছে ছিল ঘোড়া বা বলদ যা ভারী পাথর টানতে পারে। তাহলে একটু ভাবুন, লোহার যন্ত্র ছাড়া, ক্রেন ছাড়া, ট্রাক ছাড়া এবং পশু ছাড়া তারা লাখ লাখ টন ওজনের পাথর কিভাবে কাটলো এবং শত শত ফুট উপরে কিভাবে তুলল। এটি ইঞ্জিনিয়ারিং জগতের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। সবার আগে তাদের যন্ত্রপাতির কথা বলি। যদি তাদের কাছে লোহা না থাকে, তবে তারা পাথর কাটলো কিভাবে? উত্তর হলো অন্য একটি পাথর দিয়ে, যার নাম অবসিডিয়ান। এটি আগ্নেয়গিরি থেকে বের হওয়া এক ধরনের কালো কাঁচ। যখন এটি ভাঙা হয়, তখন এর ধার বর্তমানের সার্জিক্যাল ব্লেডের চেয়েও বেশি ধারালো হয়। মায়া মানুষরা জানতো যে লোহার প্রয়োজন নেই যদি আপনার কাছে প্রকৃতির দেওয়া এই সুপার ব্লেড থাকে। তারা এই কাঁচ আর শক্ত পাথর দিয়েই জঙ্গলের পাহাড় কাটা শুরু করলো। কাটা তো সহজ ছিল, আসল সমস্যা ছিল সেই পাথরগুলো নড়াচড়া করা। এক একটি পাথরের ওজন ছিল কয়েক টন,
আর যেমনটি বললাম, তাদের কাছে মাল টানার জন্য কোনো পশুও ছিল না। তাহলে আসলে তারা কি করেছিল? তারা পদার্থবিজ্ঞান এবং মানব শক্তির ব্যবহার করলো। তারা গাছের গোল গুঁড়িকে রোলারের মতো ব্যবহার করলো এবং রশির সাহায্যে পাথর টানা শুরু করলো। কিন্তু টানার পদ্ধতিটা ছিল খুব কষ্টদায়ক। তারা রশি নিজেদের কাঁধে না বেঁধে নিজেদের কপালে বাঁধত। একে মেকাপাল বলা হয়। এতে ঘাড়ের শক্তি ব্যবহার করে তারা ভারী থেকে ভারী পাথর টেনে নিয়ে যেত। এটি শুধু স্থাপত্যবিদ্যা ছিল না, এটি ছিল মানুষের জেদ। কিন্তু তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল মায়া সিমেন্ট। তারা চুনা পাথর পুড়িয়ে এমন এক পাউডার বানিয়েছিল যা পানিতে মেশালে পাথরের মতো শক্ত হয়ে যেত। আজ আমরা যে ধ্বংসাবশেষ দেখি সেগুলো ধূসর রঙের, কিন্তু সেই যুগে পুরো শহর লাল আর সাদা রঙের প্লাস্টারে চকচক করত। এটি এতটাই মজবুত ছিল যে হাজার বছরের বৃষ্টিও একে পুরোপুরি মুছে ফেলতে পারেনি। আর যখন এই পাথর দিয়ে ইমারত তৈরি হলো, তখন তারা শুধু ঘর বানালো না, তারা কথা বলা প্রাসাদও তৈরি করলো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদি আপনি চিচেন ইৎজার পিরামিডের সামনে দাঁড়িয়ে তালি বাজান, তবে শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। কিন্তু সেই শব্দ তালির আওয়াজ হয় না, সেই আওয়াজটি কোনো পাখির কিচিরমিচির শব্দের মতো শোনায়। বিজ্ঞানীরা অবাক ছিলেন যে এটা কিভাবে সম্ভব। পরে জানা গেল যে তারা পিরামিডের সিঁড়িগুলো ইচ্ছাকৃতভাবেই এমন কোণে বানিয়েছিল যা আওয়াজকে বদলে তাদের পবিত্র পাখি কুয়েটজালের আওয়াজে রূপান্তরিত করে দেয়। ভাবুন, আজকে সাউন্ড ইঞ্জিনিয়ারদের এটা করতে হলে হাইটেক কম্পিউটার লাগবে, কিন্তু মায়া মানুষরা এটি শুধু পাথর দিয়ে করে দেখিয়েছে। মিশরের পিরামিড ছিল কবর, যেখানে রাজাদের দাফন করা হতো, কিন্তু মায়া পিরামিড শুধু কবর ছিল না, তারা বছরের সময় গুনতেও এটি ব্যবহার করত। উদাহরণ হিসেবে এল কাস্টিলোর পিরামিড, এটি শুধু উচ্চতার জন্য তৈরি হয়নি, এটি আসলে পাথর দিয়ে তৈরি এক বিশাল ক্যালেন্ডার ছিল। এর চারিদিকে 91টি করে সিঁড়ি আছে এবং ওপরের চাতাল মিলিয়ে মোট 365টি সিঁড়ি হয়, অর্থাৎ বছরের প্রতিটি দিন একটি সিঁড়ির সমান। কিন্তু এর আসল জাদু বছরে মাত্র 2 বার দেখা যায়। যখন দিন এবং রাত সমান হয়, তখন সূর্যের আলো পিরামিডের সিঁড়িতে এমনভাবে পড়ে যে ছায়াটি একটি সাপের আকার ধারণ করে। মনে হয় যেন আকাশ থেকে কোনো বিশাল সাপ বুকে হেঁটে মাটিতে নেমে আসছে। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এর জন্য তাদের এটা জানা জরুরি ছিল যে সূর্য হাজার বছর ধরে কোন ডিগ্রিতে উঠবে এবং কোন ডিগ্রিতে অস্ত যাবে। এর মানে হলো মায়া মানুষরা শুধু শ্রমিক বা কারিগর ছিল না, তারা গণিতবিদ ছিল, সাথে বিজ্ঞানীও ছিল। তারা কোনো দূরবীন বা কম্পিউটার ছাড়াই আকাশের এমন সব গণনা করে ফেলেছিল যা আজকের নাসার বিজ্ঞানীরাও নিখুঁত বলে মেনে নেয়। আসলে তাদের কাছে এমন কোন গণিত ছিল? তারা শূন্যকে বিশ্বের আগেই কিভাবে আবিষ্কার করলো এবং তাদের ক্যালেন্ডার 2012 সালে পৃথিবী ধ্বংসের কথা কেন বলতো? একটি অদ্ভুত বিষয় ভাবুন, যদি আপনি আজ থেকে 1500 বছর আগে ইউরোপে যেতেন, তবে সেখানকার মানুষ রোমান সংখ্যায় আটকে ছিল। সেখানে অঙ্ক করা ছিল মাথা ব্যথার কারণ। কিন্তু ঠিক সেই সময়ে অ্যামাজনের গভীর জঙ্গলে বসে এক মায়া পুরোহিত কোটি কোটি সংখ্যার হিসাব তুড়িতেই করে ফেলছিল। আমরা দেখলাম মায়া মানুষরা দারুণ ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পেছনে যে আসল শক্তি ছিল তা হলো তাদের গণিত। পুরো মানব সভ্যতার ইতিহাসে মাত্র 2টি জায়গায় শূন্য বা জিরোর আবিষ্কার হয়েছিল, একটি ভারতবর্ষে আর্যভট্টের দ্বারা এবং অন্যটি এই মায়া মানুষদের দ্বারা। দুনিয়ার বাকি সব সভ্যতা আঙ্গুলে গুনত, 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত, কিন্তু মায়া মানুষরা 20 পর্যন্ত গুনত। কেন? কারণ তাদের চিন্তা ছিল আদিম। তারা শুধু হাতের 10টি আঙ্গুল নয়, বরং পায়ের 10টি আঙ্গুলকেও তাদের গণনায় যোগ করেছিল। তাদের গণিত এতই সহজ ছিল যে একজন নিরক্ষর মানুষও বুঝে নিত। একটি ডট বা ফোঁটা মানে 1, একটি দাগ মানে 5 এবং একটি সংখ্যার মতো চিহ্ন মানে 0। মায়া মানুষরা শুধু মাটিতে থাকতো না, তাদের দৃষ্টি সবসময় তারার দিকে থাকতো। তারা কোনো টেলিস্কোপ এবং কোনো কাঁচের লেন্স ছাড়াই গ্রহদের গতিবিধি মেপে ফেলেছিল। তাদের সবচেয়ে প্রিয় গ্রহ ছিল শুক্র। তারা একে ভালোবাসার গ্রহ মনে করত না, একে যুদ্ধের দেবতা মানত। তারা শুক্র গ্রহের উদয় ও অস্ত যাওয়ার সময় এত নিখুঁতভাবে বলতো যে তাতে মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য থাকত। ভাবুন, খালি চোখে এত নিখুঁত হিসাব কিভাবে সম্ভব? তারা এল কারাকোলের মতো মানমন্দির বা অবজারভেটরি তৈরি করেছিল। যদি আজ আপনি এই ভবনটি দেখেন, তবে এটি যে কোনো আধুনিক মানমন্দিরের মতোই দেখায়, যার গম্বুজে তারা দেখার জন্য জানালা বানানো হয়েছে। আর এই বিজ্ঞান থেকেই জন্ম হলো মায়া ক্যালেন্ডারের। আপনার 2012 সালে পৃথিবী ধ্বংস হওয়ার সেই গুজবের কথা তো শুনেই থাকবেন। ওটা মায়া ক্যালেন্ডারেরই ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু সত্য হলো তাদের ক্যালেন্ডার পৃথিবী ধ্বংসের জন্য ছিল না। তারা সময়কে আমাদের মতো একটি সোজা রেখায় দেখতো না যে 2023 গেল তো 2024 এলো আর পুরনো বছর চিরতরে হারিয়ে গেল।
তারা সময়কে একটি বৃত্ত বা চক্র মনে করত। তাদের বিশ্বাস ছিল ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, যা আজ হয়েছে তা 1000 বছর পর আবার হবে। এই চিন্তা থেকেই তারা এমন একটি ক্যালেন্ডার বানিয়েছিল যা 10 বা 100 বছরের নয়, বরং পুরো 5125 বছরের এক মহাচক্র ছিল। একে তারা লং কাউন্ট বলতো। তাদের গণিত অনুযায়ী এই চক্রের শুরু হয়েছিল 11 আগস্ট 3144 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যখন মিশরের পিরামিডও তৈরি হয়নি এবং হরপ্পা সভ্যতার ভিত্তিও গড়েনি, তখন মায়া ক্যালেন্ডারের ঘড়ি টিকটিক করা শুরু করে দিয়েছিল। আর এই 5125 বছরের বিশাল চক্র কখন শেষ হওয়ার কথা ছিল জানেন? এটা সেই তারিখ 21 ডিসেম্বর 2012। সারা বিশ্বের মানুষ ভয় পেয়েছিল। দুনিয়া ভেবেছিল ক্যালেন্ডারের শেষ মানে পৃথিবী শেষ, কিন্তু মায়া মানুষদের কাছে এটি ছিল শুধু ঘড়ি রিসেট হওয়া। যখন মায়া সভ্যতার সমাজ এত উন্নত ছিল, তখন সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর তাদের প্রথাগুলো কেমন ছিল। এবার আমরা ওই বড় পিরামিড আর তারার দুনিয়া থেকে চোখ সরিয়ে মাটিতে নামব। ইতিহাস প্রায় রাজাদের কথা বলে, কিন্তু ওই জঙ্গলে বসবাস করা একজন সাধারণ মানুষের জীবন কেমন ছিল? সে কি সুখী ছিল, নাকি সে শুধুই একজন গোলাম ছিল? সত্য হলো, মায়া সমাজে ধনী আর গরিবের পার্থক্য এতটাই গভীর ছিল যা হয়তো আজকের সময়েও নেই। সমাজ পরিষ্কারভাবে দুই ভাগে বিভক্ত ছিল। উপরে ছিল রাজা এবং অভিজাত শ্রেণী। এরা শহরের মাঝখানে পাথরের প্রাসাদে থাকত। এদের গায়ে জাগুয়ারের চামড়া থাকতো আর মাথায় কুয়েটজাল পাখির দামি পালক। আর অন্যদিকে ছিল সাধারণ মানুষ। রাজা যদিও পাথরের প্রাসাদে থাকতো, কিন্তু সাধারণ জনগণ অর্থাৎ কৃষক ও কারিগররা মাটি আর কাঠের তৈরি বাতাস চলাচলের সুবিধাযুক্ত ঘরে থাকতো, ঠিক আমাদের এখনকার কুঁড়ি ঘরের মতো, যার চাল খড়ের হতো যাতে গরমেও ঘর ঠান্ডা থাকে। অবাক করার বিষয় হলো, তারা যৌথ পরিবারে বিশ্বাসী ছিল। একই আঙ্গিনায় অনেকগুলো ঘর থাকতো। দাদা দাদি চাচা চাচি সবাই কাছাকাছি থাকতো। সন্ধ্যায় কাজ শেষ করার পরে পুরো পরিবার আঙ্গিনায় বসে গল্প করত। এটি তাদের সামাজিক জীবন ছিল। প্রতিটি ঘরের প্রাণ ছিল রান্নাঘর। আর মায়া মানুষদের খাবার আমাদের রুটির সাথে খুব মিলতো। তারা ভুট্টার পিষে আটা বানাতো এবং তা দিয়ে টর্টিয়া বানাতো, যা একদম আমাদের ভুট্টার রুটির মতো। এর সাথে তারা বিনস, রাজমা, কুমড়ো এবং মরিচের চাটনি খেত। হ্যাঁ, মরিচ। মায়া মানুষরা ঝাল খাবার খেতে খুব পছন্দ করত। সকালের নাস্তা হোক বা রাতের খাবার, পুরো পরিবার মাটিতে বসে একসাথে খাবার খেত। কিন্তু এই সমাজে নারীদের ভূমিকা কি ছিল? ইতিহাস প্রায়ই নারীদের ভুলে যায়, কিন্তু মায়া সভ্যতায় নারীরা ছিল নীরব শক্তি। তারা শুধু ঘর সামলাতো না, তারা অর্থনীতির মেরুদণ্ড ছিল। কাপড় বোনা, মাটির পাত্র বানানো এবং বাজার চালানো এসবই নারীদের হাতে ছিল। এবং জেনে অবাক হবেন যে মায়া ইতিহাসে কিছু নারী মহারানী হয়েও সিংহাসনেও বসেছেন, যেমন লেডি সিক্স স্কাই, এমন এক রানী যিনি শুধু রাজত্বই করেননি, বরং যুদ্ধের ময়দানে শত্রুদের ধুলো চাটিয়েছেন। অর্থাৎ সেখানকার নারীরা কোমলও ছিল, আবার প্রয়োজনে যোদ্ধাও ছিল। কিন্তু যদি আপনি সেই সময়ের কোনো মানুষের সাথে সামনাসামনি দেখা করতেন, তবে হয়তো আপনি ভয় পেয়ে যেতেন, কারণ তাদের সৌন্দর্যের মাপকাঠি বা বিউটি স্ট্যান্ডার্ড আমাদের চিন্তার চেয়ে একদম আলাদা এবং ভয়ানক ছিল। আজ আমরা সুন্দর দেখানোর জন্য ভালো পোশাক পরি, কিন্তু মায়া মানুষরা সুন্দর দেখানোর জন্য নিজেদের শরীরকে চিরতরে বদলে ফেলত, যাতে বাচ্চার কপাল পেছনের দিকে চ্যাপ্টা আর লম্বা হয়ে যায়। আমাদের কাছে এটি বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু তাদের কাছে এটি ছিল ভুট্টার দেবতার মতো দেখতে হওয়া, যার মাথা যত লম্বা সে তত সুন্দর। তাদের আরেকটি অদ্ভুত বিউটি স্ট্যান্ডার্ড ছিল দাঁতকে করাত দিয়ে ঘষে সুচালো করা এবং তাতে সবুজ রঙের দামি পাথর জেড বসানো। এটি ছিল আভিজাত্যের প্রতীক। ভাবুন, কোনো ডাক্তার বা অজ্ঞান করার ওষুধ ছাড়াই দাঁতে ড্রিল করা। এটি শুধু ফ্যাশন ছিল না, এটি ছিল সহ্য শক্তির পরীক্ষা। আর এবার একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে টাকা। সেখানে বাজারে জিনিস কেনার জন্য কয়েন চলতো না, সেখানে টাকা সত্যি গাছে ফলতো। তাদের কারেন্সি ছিল কোকো বিনস বা চকলেটের বীজ। একটা খরগোশ কিনতে 10টি বিন লাগতো এবং একটি গোলাম কিনতে 100টি বিন। আর রাজারা, তারা এই টাকা খরচ করতো না, তারা তাদের টাকা পান করে ফেলতো। চকলেটের ঝাঁঝালো পানীয় পান করা ছিল শুধু ধনীদের অধিকার। ওপর থেকে দেখলে এই সমাজ খুব গোছানো আর রঙিন মনে হতো, কিন্তু প্রতিটি সভ্যতার ভিতরেই একটা পুরো সিস্টেম কাজ করে। এই পুরো জঙ্গল আলাদা আলাদা নগর রাষ্ট্র বা সিটি স্টেটে বিভক্ত ছিল, যেমন টিকাল, কালকমুল, কোপান এবং প্যালেঙ্ক। প্রতিটি শহর ছিল নিজের মধ্যে একটি আলাদা দেশ, আর প্রতিটি শহরের নিজস্ব রাজ্য ছিল। আর এই রাজা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা একে কুহল আজাও বলতো, অর্থাৎ ঐশ্বরিক রাজা। প্রজারা বিশ্বাস করত রাজা মানুষ নয়, বরং পৃথিবীতে ঘুরে বেড়ানো দেবতা।
তার কাজ শুধু শাসন করা ছিল না, তার কাজ ছিল দেবতা এবং মানুষের মাঝে সেতু হওয়া। মানুষ বিশ্বাস করত রাজা খুশি থাকলে বৃষ্টি হবে, আর রাজা দুর্বল হলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। এটাই ছিল সেই কারণ যার জন্য এই শহরগুলো নিজেদের মধ্যে কখনোই শান্তিতে ছিল না। এদের মধ্যে সবসময় যুদ্ধ চলত, কিন্তু এদের যুদ্ধ জমি দখলের জন্য কম এবং বন্দি ধরার জন্য বেশি হতো, যাতে সেই বন্দীদের বলি দিয়ে দেবতাদের খুশি করা যায়। আর সবচেয়ে অবাক করার বিষয়, তারা যুদ্ধের সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিত না। তারা আকাশ দেখে হামলা করত। যখন শুক্র গ্রহ আকাশে একটি নির্দিষ্ট অবস্থানে আসতো, তখনই তারা সেনাবাহিনী বের করত। প্রত্নতাত্ত্বিকরা একে স্টার ওয়ার্স বলেন। কিন্তু তারা নিজেদের শহরগুলো যেভাবে ডিজাইন করেছিল তা আজকের স্থপতিদের জন্য এক বিশাল শিক্ষা। তাদের নগর পরিকল্পনা বা আরবান প্ল্যানিং দেখুন। আপনাদের নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম সেখানে কোনো নদী ছিল না, তাহলে 1 কোটি মানুষের শহর পানি কিভাবে পেত? এখানেই তাদের বুদ্ধিমত্তা দেখুন। তারা নিজেদের পুরো শহরকেই একটি বিশাল জলাধারে পরিণত করেছিল। যখন বৃষ্টি হতো, পানি পিরামিড থেকে গড়িয়ে নিচে আসতো। তাদের বড় বড় প্লাজা আর আঙ্গিনাগুলোকে ইচ্ছাকৃতভাবে ঢালু করে বানানো হয়েছিল। মধ্যাকর্ষণের সাহায্যে শহরের প্রতিটি ফোঁটা নালা দিয়ে বয়ে গিয়ে বিশাল জলাশয় বা রিজার্ভারে জমা হতো। টিকাল শহরে এতটাই পানি জমা হতো যে যদি 18 মাস পর্যন্ত বৃষ্টিও না হতো, তবুও মানুষ পিপাসায় মারা যেত না। আর এই পানি নোংরা ছিল না। শহরের প্রবেশপথে তারা ফিল্টার লাগিয়েছিল। তারা কোয়ার্টস বা জিওলাইট বালি ব্যবহার করেছিল। 2000 বছর আগে জঙ্গলের মাঝে তারা মিনারেল ওয়াটার পান করছিল। সেই সময় মায়া শহরগুলো রঙে ভরা ছিল। প্রতিটি পিরামিড লাল, নীল এবং হলুদ রঙে রাঙানো ছিল। রাস্তায় কোনো নিস্তব্ধতা ছিল না। সেখানে সঙ্গীত ছিল, শঙ্খের আওয়াজ, কাঠের ড্রাম এবং বাঁশির সুর সব সময় বাতাসে ভেসে বেড়াতো। তাদের উৎসবগুলো কোনো কার্নিভালের চেয়ে কম ছিল না। হাজার হাজার মানুষ জমা হতো। রাজা ময়ূর এবং ম্যাকাও পাখির রঙিন পালকে সাজানো মুকুট পরে নাচত। এই নাচ শুধু মজার জন্য ছিল না, এটি দেবতাদের খুশি করার একটা উপাসনা ছিল। তারা শিল্পের পাগল ছিল। দেয়ালে খোদাই করা হোক বা মাটির পাত্রে পেইন্টিং, সব কিছুতেই একটি গল্প থাকত। কিন্তু এত বড় শহর, এত জাঁকজমকপূর্ণ উৎসব আর লাখ লাখ মানুষের ক্ষুধা, এই সব চালানোর জন্য একটি জিনিসের প্রয়োজন ছিল যা যুদ্ধ এবং পানির চেয়েও বেশি জরুরি ছিল। সেটা হলো খাবার এবং টাকা। এত বিশাল জনসংখ্যার জন্য জঙ্গলে খাবার কোথা থেকে আসতো এবং তাদের অর্থনীতি বা ইকোনমি কিভাবে চলত? তারা কি শুধুই ভুট্টা খেত, নাকি তাদের কাছে এমন কোনো সুপার ফসল ছিল যা তাদের ধনী বানিয়েছিল? বন্ধুরা, পিরামিড বানানো কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন কাজ হলো 1 কোটি মানুষের পেট ভরানো। যেমনটা আগে বলেছি, জঙ্গলের মাটি চাষাবাদের জন্য খুব দুর্বল হয়। যদি আপনি সেখানে গাছ কেটে চাষ করেন, তবে 2 বা 3 বছরের মধ্যে মাটি অকেজ হয়ে যায়। তাহলে মায়া মানুষটা শতাব্দীর পর শতাব্দী ধরে এত বিশাল জনসংখ্যাকে খাবার খাওয়ালো কিভাবে? এখানে আসে তাদের কৃষি বিজ্ঞান। তারা জঙ্গলের সাথে যুদ্ধ করার বদলে তাদের ব্যবহার করা শিখল। তারা একই ক্ষেতে 3টি ফসল একসাথে ফলালো: ভুট্টা, বিনস এবং কুমড়ো। ভুট্টা বাড়ার জন্য নাইট্রোজেন দরকার, যা বিনসের শেকড় মাটিকে দিত, আর কুমড়োর বড় পাতা জমিকে ঢেকে রাখত যাতে রোদ লেগে আর্দ্রতা উড়ে না যায়। এটি ছিল প্রাকৃতিক নিজস্ব পারফেক্ট সিস্টেম। কিন্তু তাদের আসল অলৌকিক কাজ ছিল জলাভূমিতে চাষাবাদ, যাকে রেস্ট ফিল্ডস বলা হয়। তারা জলাভূমি এলাকায় খাল খুঁড়ত এবং সেই ভেজা মাটি তুলে মাঝখানে আয়তাকার ক্ষেত বানিয়ে দিত। এগুলো ছিল পানির মাঝে ভাসমান ক্ষেতের মতো। এতে চারা গাছ সবসময় পানি পেত এবং খালের মাছের বর্জ্য সার হিসেবে কাজ করত। এটি জঙ্গলের মাঝে একটি অটোমেটিক ফুড মেশিন ছিল, যা বছরে 1 বার নয় বরং 3 বার ফসল দিত। যখন পেট ভরা থাকে, তখনই মানুষ নতুন কিছু ভাবে। এত উদ্বৃত্ত ফসল থাকার মানে ছিল যে এখন আর সবার কৃষক হওয়ার দরকার ছিল না। এখান থেকেই জন্ম হলো কারিগরদের। হাজার হাজার মানুষ এখন শুধু কলা কৌশলের দিকে মনোযোগ দিচ্ছিল। মাটির পাত্র, কাপড় এবং অবসিডিয়ান বা আগ্নেয়গিরির কাঁচের অস্ত্র বানানো শুরু করলো। আর যখন জিনিসপত্র তৈরি হয়ে গেল, তখন শুরু হলো ব্যবসা। কিন্তু এখানে এক বিশাল সমস্যা ছিল। মনে আছে তো? না ছিল চাকা, না ঘোড়া ছিল, না বলদ ছিল। তাহলে হাজার হাজার টন মালামাল এক শহর থেকে অন্য শহরে শত শত কিলোমিটার দূরে কিভাবে যেত? উত্তর হলো মানব ট্রাক। হ্যাঁ, মায়া ব্যবসায়ীরা তাদের পিঠে মেকাপাল বেঁধে 50 কেজি পর্যন্ত ওজন তুলত এবং তারা জঙ্গলের পথে শত শত কিলোমিটার হাঁটত। ভাবুন, একটি পুরো হাইওয়ে নেটওয়ার্ক যেখানে কোনো গাড়ি নেই, বরং হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে হেঁটে মালামাল বহন করছে। আর যেখানে মাটি শেষ হতো, সেখানে পানি শুরু হতো। তাদের কাছে বিশাল ডোঙা বা ক্যানো ছিল, যা সমুদ্রে চলত।
এতে এত মালামাল ধরতো যা আজকের একটি ছোট ট্রাকে ধরে। তারা মেক্সিকো থেকে হন্ডুরাস পর্যন্ত লবণ, জেট পাথর, মধু এবং পাখির পালকের ব্যবসা করত। বাজারগুলো ছিল তাদের শহরের প্রাণ। টিকালের বাজার এত বড় ছিল যে সেখানে প্রতিদিন 20 থেকে 25 হাজার মানুষ জড়ো হতো। সেখানকার শোরগোল, মশলার সুগন্ধ এবং রঙের ঝলকানি যে কাউকে পাগল করে দিত। তাদের কাছে সবকিছু ছিল, একটি চমৎকার সিস্টেম, অফুরন্ত টাকা, পৃথিবীর সবচেয়ে নিখুঁত ক্যালেন্ডার এবং আকাশ ছোঁয়া ইমারত। এই সভ্যতা নিজের স্বর্ণযুগে ছিল। প্রায় 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এমনটা মনে হতো যে এই সাম্রাজ্য কখনো শেষ হবে না। কিন্তু বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যখন কোনো সভ্যতা নিজের উন্নতির শিখরে থাকে তখন তাদের পতন মাত্র কয়েক কদমের ব্যাপার। এমন এক ঘটনা মায়াদের সাথেও ঘটেছিল। 900 খ্রিস্টাব্দে আস্তে আস্তে মায়া সভ্যতা নিজের চরম সীমায় পৌঁছেছিল। শহরগুলোতে লাখ লাখ মানুষের ভিড় ছিল, পিরামিডগুলোতে তাজা রং চকচক করছিল এবং রাজারা নিজের ক্ষমতার নেশায় বুঝছিল। কিন্তু তারপর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। মাত্র 100 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরগুলো জনমানবহীন হয়ে গেল। প্রাসাদগুলোতে এখন আর রাজা নয়, বরং বাদুড় থাকতে শুরু করলো। যে ক্যালেন্ডার হাজার বছরের ভবিষ্যৎ বলেছিল তা হঠাৎ থেমে গেল। ইতিহাসবিদদের জন্য এটি পৃথিবীর সবচেয়ে বড় মার্ডার মিস্ট্রি। আসলে এমন কি ঘটেছিল যে 1 কোটি মানুষ নিজের ঘর ছেড়ে পালিয়ে গেল? এর পেছনে কোনো একটি কারণ ছিল না, এটি ছিল একটি ডমিনো এফেক্ট। প্রথম কারণ ছিল তাদের নিজেদের ভুল, পরিবেশগত আত্মহত্যা। মনে আছে নিশ্চয়ই আপনাদের শুরুতে বলেছিলাম যে তারা পিরামিড প্লাস্টার করার জন্য চুনাপাথর বা লাইমস্টোন পোড়াতো। শুধু একটি পিরামিড রং করার জন্য তাদের হাজার হাজার একর জঙ্গল কাটতে হতো। তারা নিজেদের শহর সাজানোর জন্য সেই জঙ্গলকেই কেটে ফেলল, যা তাদের নিঃশ্বাস এবং বৃষ্টি দিত। আর যখন গাছপালা থাকলো না, তখন মেঘও মুখ ফিরিয়ে নিল। বিজ্ঞানীরা সেখানকার চানকানা হ্রদের তলদেশে প্রমাণ পেয়েছেন যে সেই সময় এক মহা দুর্ভিক্ষ বা খরা দেখা দিয়েছিল। এটি কোনো 1-2 বছরের খরা ছিল না, এটি 100 বছর ধরে চলেছিল। বৃষ্টি 50% থেকে 70% কমে গিয়েছিল, জলাশয় শুকিয়ে গেল এবং নদী উধাও হয়ে গেল। দ্বিতীয় কারণ ছিল জনসংখ্যা বিস্ফোরণ বা ওভার পপুলেশন। মায়া মানুষরা নিজেদের সাফল্যেরই শিকার হয়ে গেল। জঙ্গল ছোট হচ্ছিল, কিন্তু খাওয়ার মতো মুখ ছিল কোটি কোটি। তারা চাষাবাদের জন্য জমিকে এতটাই নিংড়ে নিয়েছিল যে মাটি অনুর্বর হয়ে গিয়েছিল। এখন তাদের কাছে না জঙ্গল ছিল, না ক্ষেত। তৃতীয় কারণ মহামারী বা রোগবালাই। যখন খরা হলো, মানুষ নোংরা পানি পান করতে বাধ্য হলো, অপুষ্টি ছড়ালো এবং ঘনবসতিপূর্ণ শহরগুলোতে যখন রোগ ছড়ালো, তখন তা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ রাতারাতি মারা যেতে লাগলো। চতুর্থ এবং শেষ কারণ গৃহযুদ্ধ। ক্ষুধা মানুষকে পশু বানিয়ে দিল। যে প্রজা নিজের রাজাকে দেবতা মানত, এখন সেই প্রজা রাজার বিরুদ্ধে অস্ত্র তুলে নিল। কারণ রাজা কথা দিয়েছিল যে সে বৃষ্টি নামাবে, কিন্তু সে ব্যর্থ হলো। শহরগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। প্রতিবেশী শহরগুলো একে অপরের শস্য ভাণ্ডার লুট করতে লাগলো। এটি এখন আর গৌরবের যুদ্ধ ছিল না, এটি ছিল রুটির যুদ্ধ। আর শেষে যারা বেঁচে ছিল তারা তাদের মহান শহরগুলোকে চিরতরের জন্য ছেড়ে দিল। তারা আবার জঙ্গলে ছড়িয়ে পড়ল ছোট ছোট গ্রামে থাকার জন্য, এবং এইভাবেই জঙ্গল সেই পাথরগুলোকে আবার গিলে খেল। এবং এই মায়া সভ্যতা ইতিহাসের পাতায় ঘুমিয়ে পড়ল যতক্ষণ না 1839 সালে তাকে পুনরায় আবিষ্কার করা হয়। এটি ছিল এমন এক সভ্যতার গল্প যা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাসে এমন এক সভ্যতাও আছে যা জঙ্গলে নয়, বরং সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এমন এক শহর যা মায়া সভ্যতার চেয়েও হাজার বছরের পুরনো ছিল, যাকে সোনার শহর বলা হতো, যার কাছে এমন প্রযুক্তি ছিল যা আজও আমাদের কাছে নেই। কিন্তু এক রাতেই সেই পুরো মহাদেশ সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে গেল, যাকে দ্য লস্ট সিটি অফ আটলান্টিস বলা হয়। আজও কি সমুদ্রের নিচে তার ধ্বংসাবশেষ রয়েছে? যদি আপনি মায়া সভ্যতার চেয়েও বড় এই আন্ডার ওয়াটার মিস্ট্রি বা রহস্য নিয়ে ভিডিও দেখতে চান, তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মায়া সভ্যতার এই ইতিহাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।